চ্যাপ্টার চ্যাপ্টার নাম হচ্ছে আমাদের খুব সহজ, চ্যাপ্টারটা একেবারে সহজ, মানে একটু মনোযোগ দিলেই তোমার পারা উচিত। মানে চ্যাপ্টারটা কেমিস্ট্রির যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে সহজতর একটা চ্যাপ্টার বলা যায়। চ্যাপ্টারটার নাম হচ্ছে খনিজ সম্পদ ও জীবাশ্ম, বুঝছো? এই চ্যাপ্টারটা হলো এসএসসি স্টুডেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই, এবং একই সাথে সাথে চ্যাপ্টারটা অনেক সহজ, বুঝছো? এইটা সহজ। বলো। আজান, আচ্ছা, আজানের বিরতিতে আজান শেষ হইলে বলবো আমাকে। আচ্ছা, তো আসো শুরু করি তাইলে। বিষয়টা হচ্ছে আমরা এখন আজকে আমরা যেটা পড়বো মূলত, যে এই চ্যাপ্টারটারে অনেকে জৈব রসায়নের চ্যাপ্টার বলে থাকে। তো এই চ্যাপ্টারের প্রথম কয়েকটা জিনিস আমরা একটু মানে রিডিং টাইপের পড়ে নিব, যে কোনটা থেকে কি তৈরি হয়, কার কি, আমি বলে দিব বই থেকে, আমি বলে দিব যে কোন কোন জিনিস তোমার একটু রিডিং পড়ে নিতে হবে, মানে যেটা পড়ানোর কিছু নাই। আজকে আমরা কি থেকে পড়া শুরু করব সেটা বলি। খুব সহজ, একেবারে খুবই সহজ, মানে আহ, এই চ্যাপ্টারটা সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার। তো হাইড্রোকার্বন, বুঝছো? এখন কথা হলো যে হাইড্রোকার্বন কাকে বলে। তুমি এই নাম শুনেই বুঝতে পারছো যে হাইড্রোকার্বন মানে কি। তো হাইড্রোকার্বন, এখানে আছে হাইড্রোকার্বন, তার মানে হাইড্রোজেন আর কার্বন, ব্যাস। আর কিছু তো বোঝার নাই, তাই না? তো হাইড্রোকার্বন মানে কি? মানে যার মধ্যে হাইড্রোজেন থাকবে আর কার্বন থাকবে, নর্মালি তাকেই তুমি হাইড্রোকার্বন বলতে পারো, তাই না? যার মধ্যে হাইড্রোজেন থাকবে এবং কার্বন থাকবে, ব্যাস। এতটুকুই তো। তাইলে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন দিয়ে যেই যৌগ গঠিত হয় তাকে আমরা হাইড্রোকার্বন বলতে পারি। কাকে? শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দিয়ে যেই যৌগ গঠিত হয় তাকে আমরা হাইড্রোকার্বন বলতে পারি। তবে কিছু ব্যতিক্রমী আছে যা তোমার এখন জানার খুব একটা প্রয়োজন নাই। মাঝে মাঝে তোমার কার্বন ছাড়াও হাইড্রোকার্বন হইতে পারে, বুঝছো? তো আচ্ছা, তো এই জিনিসগুলো আপাতত জানার প্রয়োজন নেই, কিছু ব্যতিক্রমী জিনিস কেমিস্ট্রিতে সবসময় থাকে। তো এইগুলো এখন জানতে হবে না, বুঝছো? আবার কার্বন দিয়েও অনেক সময় সেটা হাইড্রোকার্বন হয় না। তো এরা কি, এগুলো আমরা সামনে আস্তে আস্তে জানতে পারবো, এখন জানার কোনো প্রয়োজন নাই। এটা ইন্টারে উঠে জানতে পারবা। আর তুমি যখন মেডিকেল প্রিপারেশন নিবা, ম্যাট মেডিকেল প্রিপারেশন যখন নিবা, তখন তো ওই জিনিসগুলো একেবারে মুখের আগায় থাকতে হবে, বুঝছো? ওই জিনিসগুলা। তো এইটা মাথায় রেখো। কি হয়েছে? হ্যাঁ, ওই যে আমি একটু আগে যে ব্যতিক্রমী জিনিসগুলা বললাম, মেডিকেলি ব্যতিক্রমী জিনিস থেকে প্রশ্ন আসে সব সময়, ঠিক আছে? তো এগুলো আমি তো পড়াবো সেই সময় তোমাকে, চিন্তা নাই কিছু। তো এখন কথা হচ্ছে যে হাইড্রোকার্বন কি সেটা তো বুঝতে পারলাম। এখন আমরা কয়েকটা হাইড্রোকার্বনের উদাহরণ দেখি। তোমার এইগুলা কি খাই নাকি মাথায় দেয় এখন জানার কোনো প্রয়োজন নাই। বাট এইগুলা যে হাইড্রোকার্বন এতটুকু বুঝলেই হবে, বুঝছো? বাট এইগুলা খাই নাকি মাথায় দেয়, চেনার কোনো উপায় নেই, জানার কোনো উপায় নেই। মানে ইচ্ছে এখন তোমার কোনো চিনা বা জানার কোনো দরকার নেই, বুঝছো? তো এখন কথা হলো এই যে মিথেন। মিথেন দেখো, CH4, এইটাকে বলে আমরা মিথেন। ইথিন, ইথিন হচ্ছে C2H4, এটাকে আমরা মিথিন বলি। বেনজিন C6H6, এটাকে আমরা বেনজিন বলি। সাইক্লোহেক্সেন C6H12। এখন ভাইয়া, তোমার, আমি জানি তোমার মনে মেলা প্রশ্ন আছে এগুলা নিয়ে, এগুলো শোনার পর থেকেই মনে নানা প্রশ্ন উদয় হয়েছে। এখন কোনো প্রশ্নের কোনো দরকার নেই, সব প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে যদি তুমি মনোযোগ দাও সামনে এসে। বাট আপাতত এই জিনিসটুকু বোঝো যে এর মধ্যে কার্বন আর হাইড্রোজেন ছাড়া কিছু নাই। এর মধ্যে কার্বন আর হাইড্রোজেন ছাড়া কিছু নাই। এর মধ্যেও কার্বন আর হাইড্রোজেন ছাড়া কিছু নাই। এর মধ্যেও কার্বন আর হাইড্রোজেন ছাড়া কিছু নাই। তার মানে এগুলা হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বনের কিছু উদাহরণ আমি তোমাকে জাস্ট দেখালাম, আর কিচ্ছু না। এখন
হাইড্রোকার্বনের প্রধান শ্রেণী বিভাগ, বুঝছো? হাইড্রোকার্বন তো বুঝলাম, তা হাইড্রোকার্বন কয় প্রকার সেটা একটু দেখার চেষ্টা করবো। দেখো, হাইড্রোকার্বন মূলত হচ্ছে দুই প্রকার, বুঝছো? একটা হলো এলিফ্যাটিক। আচ্ছা, এলিফ্যাটিক, এলিফ্যাটিক শব্দের অর্থ হলো চর্বিজাত, মানে যেই জিনিসগুলা, মানে যেই যৌগগুলো আমরা চর্বি থেকে পেয়ে থাকি, এলিফ্যাটিক মানে হলো চর্বিজাত। তুমি এইটা দিয়েও মনে রাখতে পারো যে এলিফ্যান্ট মানে তো হাতি, হাতি তো একটু মোটা গোটা থাকে, আর হাতির তো তাইলে চর্বি বেশি থাকবে, তাই না? তো এলিফ্যাটিক মানে হচ্ছে চর্বি থেকে তৈরি হয়, বুঝছো? আমি এমনি মজা করার জন্য বললাম এটা, তোমার এটা কিন্তু অরিজিনাল কিছু না। মানে মূল কথা হলো এলিফ্যাটিক যে হাইড্রোকার্বন গুলো আছে এগুলা তোমার প্রাণীর চর্বি থেকে হয়, বুঝছো? প্রাণীর চর্বি থেকে এই ধরনের যৌগ প্রথম পাওয়া গিয়েছিল, তাই এটাকে নর্মালি এলিফ্যাটিক বলা হয়। আচ্ছা, তো এরপরে যদি অ্যারোমেটিকের কথায় আসি, বলো। না না, হাতের চর্বি থেকে না, প্রাণীর চর্বি থেকে, ঠিক আছে? হাতের চর্বি থেকে না, এইগুলো এইসব কথা মাথায় নিয়ে এসো। এবার যদি বলি যে অ্যারোমেটিক, বুঝছো? অ্যারোমেটিক, অ্যারোমেটিক কি? এই যে ম্যাটাডোর অ্যারোমা নামের একটা কলম আছে, দেখছো? চিকুন চিকুন সুন্দর। তো ওই ম্যাটাডোর অ্যারোমাই তোমার প্রচুর পরিমাণে সুগন্ধি বের হয়, তোমার পেনের কালি থেকে সুগন্ধি বের হয়। তো না, ওইটা একটা সুগন্ধ। তো ওই অ্যারোমা, বুঝছো? বা অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধ, মানে যেই সব যৌগে তোমার সুগন্ধ বেরোয় বা গন্ধ বেরোয়, তাকে আমরা নর্মালি বলতে পারি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, বুঝছো? যেমন আমরা কেরোসিনকে বলতে পারি, বা পেট্রোলকে বলতে পারি, বা ডিজেলকে বলতে পারি, এগুলা থেকে কিন্তু গন্ধ বেরোয় বা সুগন্ধ বেরোয়। তো এইগুলাকে নর্মালি আমরা বলতে পারি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, বুঝছো? তো এখন কথা হলো যে প্রথম দিকে পাওয়া যৌগগুলো সুগন্ধি ছিল বলে এর নাম হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক মানে হলো সুগন্ধ। তা আপাতত এই জিনিস দুইটা বুঝছো, এলিফেটিক যেটা চর্বি থেকে তৈরি হয়েছে, বুঝছো? আর অ্যারোমেটিক মানে যেটা তোমার সুগন্ধি যুক্ত, সেটাকে নর্মালি এলিফেটিক অ্যারোমেটিক বলে। একেবারে আমরা কিন্তু খুব বেসিক থেকে যাচ্ছি, একেবারে খুব সহজ জিনিসগুলা নিয়ে এক কথা বলছি। এবার এলিফেটিক যে হাইড্রোকার্বন গুলো আছে, অ্যালোফিটিক, দেখো এলিফেটিক মানে চর্বি থেকে যেটা তৈরি হয়, বুঝছো? এলিফেটিক হাইড্রোকার্বন গুলা হচ্ছে আবার দুই প্রকার, একটা হলো মুক্ত শিকল আর একটা হলো বদ্ধ শিকল। অ্যালিফেটিক হাইড্রোকার্বন কত প্রকার? দুই প্রকার। অ্যালিফেটিক হাইড্রোকার্বন কত প্রকার? দুই প্রকার, মুক্ত শিকল আর বন্ধ শিকল, বুঝছো? মুক্ত শিকল আর বদ্ধ শিকল। আচ্ছা, মুক্ত শিকল মানে কি? আচ্ছা, এলিফেটিক হাইড্রোকার্বন মুক্ত শিকল আর বদ্ধ শিকল মানে কি? এই যে বেনজিন বললাম না তোমাকে আমি, বেনজিন দেখতে এইরকম, এই দেখো বেনজিন দেখতে কিন্তু এইরকম, এই যে এইরকম, বুঝছো? এই যে এইরকম। তো এটা কিন্তু, হ্যাঁ, অবশ্যই বেনজিন একটা, এই যে এখানে কি পড়ায় আসলাম তোমাকে, বেনজিন একটা হাইড্রোকার্বন না? তো ওইটা তো, হ্যাঁ, বেনজিনকে দেখা যায় কিনা? তুমি জানো বেনজিন কিভাবে আবিষ্কার হয়েছিল? বেনজিন আবিষ্কার হয়েছিল স্বপ্নে দেখে। বেনজিনের যে গঠন, এই যে এই গঠনটা, এই গঠনটা আবিষ্কার হয়েছিল স্বপ্নে দেখে, বুঝছো? তো আহ, হ্যাঁ, স্বপ্ন দেখে আবিষ্কার হয়েছিল। বেনজিনের ইতিহাস সম্পর্কে তোমাকে আমি বলবো একটু পরে, আমাকে মনে করাই দিও, এখন আমি অন্য জিনিস পড়াচ্ছি, তো বেনজিনের ইতিহাস সম্পর্কে তুমি একটু মনে করাই দিও আমাকে। তো আমি তোমাকে বলবো, সমস্যা নেই, বাট এলিফেটিক এবং অ্যারোমেটিকের যে ব্যাপারটা, সেটা নিয়ে আমি একটু কথা বলি। এলিফেটিক যৌগের প্রকারভেদ, মানে এলিফেটিক যৌগের প্রকারভেদ মানে যেগুলো চর্বি থেকে তৈরি হয় সেগুলো দুই প্রকার, একটা হলো মুক্ত শিকল, বদ্ধ শিকল। দেখো মুক্ত শিকল তো এই যে এই দেখো বদ্ধ শিকল। আর মুক্ত শিকল মানে যেগুলা তোমার এইভাবে বাধা থাকে না, বুঝছো? চার দেওয়ালের মাঝখানে এইভাবে সীমাবদ্ধ নাই, সেগুলো হলো মুক্ত শিকল। এগুলো নিয়ে কথা বলবো, সবগুলা নিয়েই আমরা কথা বলবো, বুঝছো? এই যে প্রথমে আমরা মুক্ত শিকল নিয়ে বিস্তারিত আলোচনা করবো, আমরা সবকিছু নিয়ে বিস্তারিত কথা বলবো, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নাই, কোনো জিনিস তোমার ক্লিয়ার না হয়ে তুমি আজকে যাবা না এখান থেকে। দেখো মুক্ত শিকল হাইড্রোকার্বন আমি তোমাকে নর্মালি কথা বলি। দেখো, মুক্ত শিকল হাইড্রোকার্বনের দুই প্রান্তের যে কার্বন, এই কার্বন মুক্ত অবস্থায় থাকে, বোঝা গেছে? যেমন আমি তোমাকে একটা নর্মালি একটা লিখে দেখাই, মুক্ত শিকল হাইড্রোকার্বন লিখে দেখাই। যেমন আমি যদি বলি সি সি সি, আচ্ছা, না নর্মালি আমি এটা বললাম তোমাকে। আচ্ছা, নর্মালি এটা না বলে আমি আরেকটা বলতে পারি তোমার। আহ মনে করো আমি কি বলছি, C2H এইট, এটা বলছি আমি তোমাকে নর্মালি। এটা বলছে, এটা আমি এখন লিখবো তোমাকে, তাই তো? তো দেখো, আচ্ছা লিখতে হয় কিভাবে সেটা আগে দেখো। দেখো, কার্বনের যোজনী চার, কার্বনের হাত হচ্ছে চারটা, তো চারটা হাত দিয়ে কার্বন চারটা হাইড্রোজেনকে ধরবে, ঠিক আছে? এখানে কার্বন আছে কয়টা? দুইটা। তো দুইটা কার্বনকে পরস্পর লেখো, বলো।
হ্যাঁ, যাও যাও। বলো। আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম যে কার্বনের হাত কয়টা? চারটা। নর্মালি কার্বনের হাত চারটা। দেখো, চারটা হাত দিয়ে কার্বন চারটাকে ধরবে, বুঝছো? বাট এই যে আমার যে যৌগটা আমি তোমাকে লিখতে বললাম, এই যৌগটাই আমার নর্মালি কার্বন দুইটা আর হাইড্রোজেন আটটা আছে, বুঝছো? কার্বন দুইটা আর হাইড্রোজেন নর্মালি আটটা আছে। তো দেখো, কার্বন আর কার্বনের মধ্যে একটা বন্ধন আছে, বুঝছো? কার্বন যেহেতু দুইটা, তো দুইটার মধ্যে একটা বন্ধন আছে, তো একটা হাত কিন্তু হারাই গেছে, একটা হাত চলে গেছে। দেন আর হাত কয়টা আছে? তিনটা। এই দেখো, তিনটা হাত দিলাম। আবার দেখো, এই কার্বনের এই যে একটা হাত কিন্তু এখানে আছে, তাহলে আর কয়টা হাত আছে? চারটা, মানে তিনটা। তো এবার দেখো, এইগুলাতে হাইড্রোজেন বসাই দাও। হাইড্রোজেনের হাত তো একটাই, তো একটা হাত দিয়েও একটা কার্বনের হাত ধরবে। তো এই দেখো, এই যে এইটা আমার হইলো। তো দেখো, এইটা কিন্তু, এই যে এইটাকে আমি কিন্তু এইভাবে লিখতে পারি যে সি থ্রি বন্ড সি, সিএইচ থ্রি বন্ড সিএইচ থ্রি। তুমি কিন্তু এইভাবে লিখতে পারো যে সিএইচ থ্রি বন্ড সিএইচ থ্রি, বুঝছো? তো তুমি এই জিনিসটা যে লিখলে সিএইচ থ্রি বন্ড সিএইচ থ্রি, তুমি নর্মালি এই কথাটা যে লিখলে, তো দেখো এই পাশের যে কার্বন, এই কার্বনও কিন্তু কারোর সাথে যুক্ত নাই, বাট এই কার্বনও কিন্তু কারোর সাথে যুক্ত নাই। তার মানে এই যে প্রান্তের যে কার্বন, এই কার্বন কিন্তু দুই প্রান্তের যে কার্বন, কার্বন কিন্তু মুক্ত অবস্থায় আছে, বুঝছো? বাট আমি যদি বেনজিন লিখি, বেনজিন লিখলে কিন্তু আমার এইভাবেই লিখতে হবে। এই দেখো, আমার কিন্তু বেনজিন লিখলে এইভাবে লিখতে হবে। যার কারণে এইটা কিন্তু আমাদের মুক্ত না, এটা বদ্ধ। আর মুক্ত কোনগুলা? এই যে নর্মালি এইগুলা। তো মুক্ত শিকল নিয়েই আমরা বেশিরভাগ সময় কথাবার্তা বলবো, বুঝছো? মুক্ত শিকল, হাইড্রোকার্বন নিয়ে আমরা বেশিরভাগ সময় কথাবার্তা বলবো, যা দেখবো মুক্ত শিকল। তো এত কিছু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট শুধু যে তুমি এই যে চারটা হাত কিভাবে কাজ করে, সেটা দিয়ে কিভাবে আমি একটা যৌগ থেকে আমি তার গঠন লিখলাম কিভাবে, এইটা তুমি বুঝতে পারছো কিনা সেটা তুমি আমাকে বলো। যে এই যৌগ থেকে আমি গঠনটা কিভাবে লিখলাম, সেটা কি বুঝতে পারছো? সেটা বলো। হ্যাঁ, অবশ্যই দেবো। এই যে আমাদের যে কার্বন দুইটা, তো দুইটা কার্বন আমি লিখলাম। দেন দুইটা কার্বনের মধ্যে একটা বন্ড আছে, এই বন্ডটা আমি লিখে দিলাম। আচ্ছা, এবার কথা হলো, দুইটা কার্বনের মধ্যে আমি একটা বন্ড লিখে দিলাম, যে দুইটা কার্বনের মধ্যে একটা বন্ড আছে। আবার কার্বনের হাত আছে চারটা, তাহলে একটা বন্ড দিয়ে এরা দুইজন যুক্ত হইলো, তাহলে আর আমার বন্ড বাকি তিনটা। তো তিনটা জায়গায় একটা দুইটা তিনটা বসে গেল, বুঝছো? আবার এই পাশে কয়টা? একটা দুইটা তিনটা, বুঝছো? বসে গেল। তো ও, এখানে তো আমাদের, আমি যদি বলি সি এন এইচ টু প্লাস টু, দুগুণে চার আর দুই ছয়। ও, এটা আট হবে না, সরি, এখানে তো ছয় হবে। এখানে তো ছয় হবে। একটু এইচ সিক্স। আচ্ছা, তো এইটা হবে নর্মালি, বুঝছো? তো এখন কথা হলো, বলো কোনটা বোঝো নাই? হ্যাঁ, তো এখানে আমার ছয়টা হাইড্রোজেন আনতে হবে না? তো এখানে তিনটা আর এখানে তিনটা, ছয়টা হয়ে গেল, বুঝছো? তো নর্মালি আমি যদি বলি যে এই যে আমাদের যেই আহ এই যে আমাদের যে আমরা বললাম যে দুই প্রান্তে কার্বন তোমার হচ্ছে মুক্ত থাকে, এরা হচ্ছে দুই প্রকার। মানে এই যে মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো সম্পৃক্ত আর একটা হলো অসম্পৃক্ত, বুঝছো? কি কি? সম্পৃক্ত আর অসম্পৃক্ত। আচ্ছা, সম্পৃক্ত কারা? সম্পৃক্ত হলো যাদের তোমার হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন থাকে, একক বন্ধন থাকে। সম্পৃক্ত কারা? যাদের কার্বন কার্বন একক বন্ধন থাকে, তারা হচ্ছে সম্পৃক্ত।
সম্পৃক্ত কারা? যাদের কার্বন কার্বন একক বন্ধন থাকে, বুঝছো? যেমন আমি তোমাকে এখানে দেখালাম, দেখো কার্বনের সাথে একটা করে বন্ধন যুক্ত আছে, তাদেরকে আমরা বলতে পারি সম্পৃক্ত। আর অসম্পৃক্ত কারা? যাদের কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে, বুঝছো? এবার আমি যদি বলি কার্বন কার্বন একক বন্ধন থাকে কার? অ্যালকেনের, বুঝছো? তো অ্যালকেনের কার্বন কার্বন একক বন্ধন থাকে, যেমন আমরা বলতে পারি মিথেন। দেখো মিথেন এমন থাকে, এই যে আমরা বলতে পারি মিথেন, এই যে এটা হচ্ছে মিথেন CH4। এটা দেখো কার্বন কার্বন একক বন্ধন আছে। তো কার্বন কার্বন যেহেতু একক বন্ধন আছে, তাইলে আমরা বলতে পারি যে নরমালি এরা সম্পৃক্ত। আর অসম্পৃক্ত কারা? অসম্পৃক্ত হচ্ছে যাদের কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে, বুঝছো? যাদের কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে, মানে যাদের কার্বনের সাথে দুইটা বন্ধন বা তিনটা বন্ধন থাকে, তারা হচ্ছে নরমালি, যেমন আমি তোমাকে যদি অ্যালকিন বলি, তো অ্যালকিনে কার্বন কার্বন দুই বন্ধন থাকে, বুঝছো? অ্যালকিনে কার্বন কার্বন দুই বন্ধন থাকে, যেমন আমি বলতে পারি এরকম, এই যে আমরা কার্বন কার্বন দুই বন্ধন দিলাম, তাইলে কার্বনের হাত কয়টা বাকি? দুইটা। এই পাশে কয়টা হাত বাকি? দুইটা। এই পাশের কার্বনের হাত কয়টা বাকি? দুইটা। এই দেখো, এই যে আমি কি লিখলাম? C2H4। আমি নর্মালি লিখলাম C2H4। এই যে আমরা নর্মালি যে লিখলাম যে C2H4, এইটাই কিন্তু আমাদের আহ অ্যালকিন, বুঝছো? বা অ্যালকিনের যৌগ। বলো। কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলেও সেটা অসম্পৃক্ত, বুঝছো? সেটা সম্পৃক্ত না। আমি তোমাকে দেখাচ্ছি কার্বন কার্বন ত্রিবন্ধন। দেখো এই যে কার্বন কার্বন ত্রিবন্ধন দিলাম, তাইলে কার্বনের দেখো তিনটা হাত কিন্তু খরচ হয়ে গেছে, তাইলে হাত বাকি কয়টা? আর হাত বাকি কিন্তু আর একটা। এই দেখো এখানে আর হাত বাকি কয়টা? একটা। বলো। হ্যাঁ, একটু আগে কি বললাম তোমাকে আমি? কার্বনের যোজনী 4, তাইলে কার্বনের হাত কয়টা থাকে? 4টা। একটু আগে বলে আসলাম না আমি? কার্বনের হাত কয়টা থাকে? 4টা। তাইলে তোমার কিন্তু খুব সহজ ভাবেই এই যে এইটা এটা বুঝছো, এই যে এটা এটা। আচ্ছা, তো অ্যালকেন কিভাবে হলো, অ্যালকাইন কিভাবে হলো, বুঝছো? অ্যালকেন অ্যালকেন হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন থাকে, সেটা হচ্ছে আমাদের কোনটা? কথা হলো, আমি তোমারে বলি দুইটা হাইড্রোজেন কোথা থেকে আসলো, আমি তোমারে বলছি। এই যে কার্বন কার্বন কয়টা বন্ধন থাকবে? তিনটা। তো কার্বনের আর হাত বাকি কয়টা? এই কার্বনের হাত বাকি একটা, এই কার্বনের হাত বাকি একটা, তাইলে ওই একটাও কি নেবে? ও অবশ্যই হাইড্রোজেন নেবে, বুঝছো? ওর যতটুক হাত বাকি ততটুক দিয়ে ও কি নেবে? হাইড্রোজেন নেবে, বুঝছো? আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। এবার আমি যদি আর একটু সামনের দিকে যাই, সেটা হচ্ছে আহ পদ্ম শিকল হাইড্রোকার্বন, বুঝছো? মুক্ত শিকল তো বুঝলাম, মুক্ত শিকল মানে যার দুই প্রান্তের কার্বন মুক্ত অবস্থায় থাকবে। আর বদ্ধ শিকল বা অ্যালিসাইকেলিক, বুঝছো? বদ্ধ শিকল বা অ্যালিসাইকেলিক তার মানে কি? যার দুই প্রান্তের কার্বন যুক্ত হয়ে যায়, যেমন আমরা বলতে পারি সাইক্লোপ্রোপেন। এরা সম্পৃক্ত, সম্পৃক্ত মুক্ত শিকল বা বদ্ধ শিকল। সম্পৃক্ত বদ্ধ শিকল কোনটা? সম্পৃক্ত বদ্ধ শিকল কোনটা? এই যে আমাদের অ্যালিসাইকেলিক, অ্যালিসাইকেলিক বা সম্পৃক্ত বদ্ধ শিকল, সেটা হলো সাইক্লোপ্রোপেন। তারপরে সাইক্লোবিউটেন, বুঝছো? সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন। এরপরে অসম্পৃক্ত কোনগুলো? সাইক্লোপ্রোপিন, তারপরে সাইক্লোবিউটিন। এই জিনিস দুইটা মুখস্থ রাখতে হবে, এই জিনিস দুইটা মাথায় রাখতে হবে। সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, এবং সাইক্লোপ্রোপিন আর সাইক্লোবিউটিন, এরা হচ্ছে আমাদের সম্পৃক্ত আর অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এগুলা মাথায় রাখতে হবে একটু, বুঝছো? এরপরে আমি যদি বলি সমগোত্রীয় শ্রেণী নিয়ে আমরা একটু কথা বলবো, বুঝছো? সমগোত্রীয় শ্রেণী মানে কি? যে সকল যৌগের কার্যকারী মূলক একই হওয়ায় তাদের ভৌত রাসায়নিক ধর্মের মধ্যে গভীর মিল থাকে, তাদেরকে একই শ্রেণীভুক্ত করা হয়। ওই শ্রেণীকেই বলা হয় সমগোত্রীয় শ্রেণী। বুঝতে পেরেছো? এখন কথা হচ্ছে আমি তোমাকে এটা খুব ক্লিয়ার ভাবে বলি, এই জিনিসটা একটু মুখস্থ রাখবা যে সমগোত্রীয় শ্রেণী কাকে বলে। আচ্ছা, এটা যদি তুমি বুঝতে পারো, এবার তাইলে তোমাকে আমি একটু সামনের দিকে নিয়ে যাব। সমগোত্রীয় শ্রেণী কি জিনিসটা একটু তোমাকে আমি বোঝানোর চেষ্টা করবো। সেটা হলো, দেখো মনে করো যে তোমরা মনে করো যে মেয়ে, মেয়ে এবং ছেলে, মনে করো যে ছেলে। তো কেউ যদি বলে যে ও মেয়ে,
বুঝছো? কেউ যদি বলে যে নিশাত ছেলে না মেয়ে সেটা কেউ জানে না, কিন্তু কেউ যদি বলে যে নিশাত একটা মেয়ে, তাইলে কিন্তু নিশাতের অনেকগুলো বৈশিষ্ট্য ওই লোকটা জেনে যাবে, তাই না? তাই তো? বা যদি বলে, হ্যাঁ, আচ্ছা মেয়ে যদি বলে তাহলে মেয়েদের কিছু কমন বৈশিষ্ট্য থাকে না, যেমন মেয়েদের চুল লম্বা থাকে বেশিরভাগ মেয়েদের, এরপরে মেয়েদের গলার স্বর চিকন হয় বেশিরভাগ মেয়েদের, এরপরে মেয়েদের আম, তোমাদের চামড়ার কোমলত্ব বেশি থাকে বেশিরভাগ মেয়েদের, তাই তো? মেয়েরা তারপরে মেয়েদের মধ্যে যে কমন বৈশিষ্ট্যগুলো আছে এটা তো সবাই জানে, তাই তো? তার মানে কি, তার মানে কি, যদি আমি কাউকে বলি যে নিশাত একটা মেয়ে, তাইলে কিন্তু অটোমেটিকলি তোমার সম্পর্কে সে অনেকগুলো বৈশিষ্ট্য জেনে যাচ্ছে। আবার আমি যদি বলি যে অমুক একটা ছেলে, বা আমার কথায় যদি কেউ জানতে পারে যে রেশাদ একটা ছেলে, তাহলে আমারও কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য সে জেনে যাচ্ছে, তাই তো? তাইলে এখন কথা হলো যে আমাদের যতগুলো আহ, জৈব যৌগ আছে, এই যৌগগুলার প্রত্যেকটার তোমার এক একটা করে তোমার কার্যকারী মূলক আছে, বুঝছো? যেটা দেখে আমরা চিনতে পারি যে এটা কি অ্যালকেন, এটা কি অ্যালকিন, এটা কি অ্যালকাইন, এটা কি অ্যালকোহল, এটা কি অ্যালডিহাইড, এটা কি কার্বক্সিলিক অ্যাসিড, এটা কি ফ্যাটি অ্যাসিড, এটা কি আমরা চিনতে পারি কিছু দেখে, তাকে আমরা বলতে পারি যে ওইটা হলো তার কার্যকারী মূলক, যে মূলক দেখে আমরা চিনতে পারি যে ওইটা আসলে কি। তো এখন কথা হচ্ছে এই কার্যকারী মূলক দেখে যেহেতু আমরা চিনতে পারি যে ওইটা আসলে কার আন্ডারে পড়ে, এটা কি অ্যালকিনের আন্ডারে পড়ে, এটা কি অ্যালকেনের আন্ডারে পড়ে, নাকি অ্যালকিনের আন্ডারে পড়ে, নাকি অ্যালডিহাইডের আন্ডারে পড়ে, নাকি অ্যালকোহলের আন্ডারে পড়ে, বুঝছো? তো আমরা ওই কার্যকারী মূলকগুলো থেকে চিনতে পারি। এখন ওই কার্যকারী মূলক দেখে মনে করো আমি চিনলাম একটা কার্যকারী মূলক, আমি তোমাকে বলি মানে এই কার্যকারী মূলক দেখে যখন চিনতে পারলাম তখন তাদেরকে একটা শ্রেণীর অন্তর্ভুক্ত আমি করছি। তো ওই শ্রেণীর অন্তর্ভুক্ত করে তাদের একটা সাধারণ সংকেত দিয়ে আমি প্রকাশ করছি, যেমন সাধারণ সংকেত মনে করো আমি একটা লিখলাম যে C6, না আমি নর্মালি লিখলাম CN H2N প্লাস 2, আমি নর্মালি একটা সংকেত লিখলাম, দেখো। এখন এই যে সংকেতগুলা, মানে এই যে সংকেতগুলো, এই যে এন মানে হলো কার্বনের সংখ্যা, এই যে টু এন মানে কার্বনের সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে যা হয় সেটা, এরপরে আমরা তার সাথে আবার +2 যোগ করব। তাহলে এই যে আমরা একটা সাধারণ একটা সংকেত লিখলাম, এই সংকেতটা যারা ফলো করে চলে, এইভাবে যারা চলতে চায়, এই জিনিসটা যারা মেনটেন করে চলে, তাদেরকে আমরা বলতে পারি অ্যালকেন, বুঝছো? তাদেরকে আমরা বলতে পারি অ্যালকেন। তো অ্যালকেনের সাধারণ সংকেত হলো এইটা, CnH2n+2। তো এখন তুমি যদি একটা কাজ করো যে কার্বনের, তুমি হচ্ছে কার্বনের সংখ্যা তুমি দিলে হচ্ছে 1, তাইলে এখানে তুমি 1 দিলে, তাহলে H2n, এই যে এখানে তোমার এইচ এর জায়গায় তুমি কত দিবা, 2 1 কে 2, তাহলে 2 দিবা +2, তাইলে এখানে কত হবে, 4 হবে, তাইলে তুমি CH4 বলতে পারো। তো CH4 তুমি যেহেতু বললে, তাইলে CH4 তুমি বলে ফেললে। তো এই CH4 কাকে অনুসরণ করলো, এই সাধারণ সংকেতকে অনুসরণ করলো। CH4 কাকে অনুসরণ করলো, এই সাধারণ সংকেতকে কিন্তু CH4 অনুসরণ করলো। যেহেতু CH4 এই সাধারণ সংকেতকে অনুসরণ করে, তাই আমরা নর্মালি বলতে পারি যে এটা হচ্ছে আমাদের অ্যালকেনের অ্যালকেনের শ্রেণীভুক্ত, বুঝছো? অ্যালকেনের শ্রেণীভুক্ত, এই যে মিথেন অ্যালকেনের শ্রেণীভুক্ত। আচ্ছা, তো এখন আমার কথা হলো যে মিথেন কিন্তু আমরা এখনো জানি না যে এটার নাম মিথেন কি কি আমরা এখনো জানি না, বাট আমরা এতটুকু জানি যে এটা অ্যালকেনের শ্রেণীভুক্ত, বিকজ এইটা এই যে একে ফলো করে, এইটা একে ফলো করে, এটা একে ফলো করে, বুঝছো? তাই এরা অ্যালকেনের শ্রেণীভুক্ত, তাই তো? বোঝা গেছে? বোঝা গেছে বলো তো? আমরা আরো একটা লিখি, যেমন আমরা লিখলাম যে বলো। হ্যাঁ, আমি আরেকটা বুঝাচ্ছি, দেখো। এই দেখো আমি মনে করো এখানে লিখলাম যে C2H6, আমি কি লিখলাম C2H6। আমি নর্মালি এই কথাটা যখন লিখছি যে C2H6, দেখো তো এটা কাকে ফলো করে। আমি যদি বলি যে কার্বনের সংখ্যা 2, আচ্ছা হাইড্রোজেনের সংখ্যা তাহলে কি হবে, 2 দুগুণে 4, আচ্ছা এরপরে তার সাথে আরো 2 দিলে আমাদের কত হবে, 6। তাইলে এই যে এই সূত্রকে এইটা ফলো করছে কিনা বলো, এই সাধারণ সংকেতকে এটা ফলো করছে কিনা বলো তো? বোঝো নাই? আচ্ছা, নর্মালি তোমাকে আমি একটা যৌগ লিখলাম, আমি নর্মালি একটা যৌগ লিখলাম, দেখো আমি নর্মালি একটা যৌগ লিখলাম, সেটা যে কোনো যৌগ হতে পারে, সেটা দেখো C2H6, এইটা হইলো নর্মালি, মনে করো আমি এই যৌগটা লিখলাম। এখন এই যৌগটা লেখার পরে আমি যদি তোমারে বলি যে এইটা কাদের অন্তর্ভুক্ত, এটা কাদের অন্তর্ভুক্ত, কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, তখন তুমি একটা সাধারণ সংকেত আমি তোমাকে শিখাইছি, তুমি এটা লিখলে CnH2n
প্লাস 2। এখন তোমার কার্বনের নাম্বার কত? 2। তাইলে তুমি কার্বনের নাম্বার এখানে 2 দিয়ে চেক করে দেখো তো 2। আর হাইড্রোজেনের নাম্বার কত বলো তো? হাইড্রোজেনের নাম্বার হলো কার্বনের থেকে 2 গুণ করে তার সাথে 2 যোগ করতে হবে, তাই তো? এই যে এরকম। তাইলে 2 গুণ 2 প্লাস 2, তাইলে কত হলো দেখো তো এখানে? C2H6। দেখো C2H6 হয়েছে কিনা? 2 দুগুণে 4 আর 2 6। তাইলে এই যে C2H6 এইটা এই সূত্রকে ফলো করছে কিনা বলো তো? এই যে আমার কার্বন সংখ্যা এন, তাই তো? তো এন, এইটা হচ্ছে আমাদের কার্বনের নাম্বার। তো তোমার প্রশ্নে বলা আছে যে কার্বনের নাম্বার হচ্ছে 2, তাইলে তুমি এখানে 2 বসাও। তাইলে নরমালি তুমি 2 বসাইলে। এখানে হাইড্রোজেনের নাম্বার কত? আমাদের 2 এর সাথে এন গুণ করতে হবে। তো এন, হাইড্রোজেনের সংখ্যা কত? আমাদের হাইড্রোজেনের সংখ্যা হলো এন এর সাথে 2 গুণ করতে হবে, তাই তো? হ্যাঁ, তো কার্বনের সংখ্যা 2, তো এই যে এখানে কার্বনের সংখ্যা 2 না? তো এই যে সিএন, সিএন বলতে কাকে বোঝাচ্ছে বলো তো? এই যে এন বলতে এখানে কাকে ইন্ডিকেট করছে? এখানে কার্বনের নাম্বারকে ইন্ডিকেট করছে, বুঝছো? এই জন্য আমরা এই সূত্রে এন এর জায়গায় আমরা কার্বনের নাম্বারটা বসাইছি। বিকজ এই যে আমরা এন দিয়ে তো কার্বনের নাম্বারকে প্রকাশ করছিলাম, এই জায়গায় তো এইচ এর এখানে তো এনই আছে, অন্য কিছু তো নাই। তাহলে এন মানে যদি কার্বনের নাম্বার হয়, তাহলে এখানে তো আমরা কার্বনের নাম্বারই বসাবো, বুঝছো? তাইলে দেখো, তাইলে এই যে এই সমীকরণটাকে এ ফলো করছে না? তাইলে এটাকে আমরা কি বলতে পারি? অ্যালকেন বলছো? তো আবার আরো আরেকটা দেখাই তোমাকে, দেখো আরেকটা দেখাই। আমরা বলতে পারি যে C3H, এখানে আমরা বলতে পারি যে C3H8। আমরা নর্মালি এইটা বললাম তোমাকে যে C3H8। দেখো তো এটা কাকে ফলো করছে? দেখো আমরা নর্মালি লিখছি CN, এন এর জায়গায় আমরা লিখবো 3। এইচ, এখানে এইচ লিখবো 2N, তাই না? 2 গুণ এন এর মান কত? 3 প্লাস 2। তো এখানে কত হলো? 3 দুগুণে 6, 2 8। তাইলে নর্মালি আমরা এখানে কেটে 8 লিখি, C3H8। তো C3H8 এটা এইটার কাছে চলে গেল, দেখো। কিন্তু এটা আসছে কোথা থেকে? এটা কিন্তু এই সূত্র থেকে আসছে। তো যেহেতু এটা এই সূত্র থেকে আসছে, তাইলে হ্যাঁ, এই যে CnH2n প্লাস 2 এই সূত্র থেকে আসছে। তো এই সূত্র থেকে যারা আসবে তারা সবাই অ্যালকেনের অন্তর্ভুক্ত, তারা সবাই অ্যালকেনের অন্তর্ভুক্ত, বুঝছো? এই সূত্র থেকে যারা আসবে সবাই অ্যালকেনের অন্তর্ভুক্ত, বুঝছো কিনা বলো? এই সূত্র থেকে যারা আসবে সবাই অ্যালকেনের অন্তর্ভুক্ত। বোঝা গেছে? হ্যাঁ, অবশ্যই ক্লাস তো রেকর্ড করছে। এই সূত্র থেকে যারা আসবে সবাই অ্যালকনের অন্তর্ভুক্ত। এবার দেখো, দেখো আমি, আচ্ছা আগে আমি নিজে পড়ায় আসি, তারপরে স্লাইড থেকে পড়াই। আচ্ছা, এবার অ্যালকেন তো বুঝলাম, এবার অ্যালকিন নিয়ে বুঝবো। অ্যালকিন, অ্যালকিন। তো অ্যালকিনের একটা সাধারণ সংকেত আছে। আচ্ছা, একটু আগে বলে আইছি অ্যালকিন কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে অ্যালকিনে, বুঝছো? কার্বন কার্বন কি বন্ধন থাকে? দ্বিবন্ধন থাকে অ্যালকিনে। আচ্ছা, এতটুকু আমি বলে আসছিলাম। আর অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে। অ্যালকাইন, অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, এটাও তোমাকে কিন্তু আমি একটু আগে বলে আসছিলাম। তো কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে অ্যালকিনে, আর অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, এতটুকু তুমি জানো। এবার আমি যদি বলি নরমালি যে অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n, বুঝছো? এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। আর অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n মাইনাস 2, বুঝছো? এটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত। অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, আর অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n মাইনাস 2। আচ্ছা, আর অ্যালকেনের সাধারণ সংকেত কি বলছিলাম? CnH2n প্লাস 2। এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। খুব ভালো করে মাথায় রাখতে হবে। অ্যালকিনের সাধারণ সংকেত কি? অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n মাইনাস 2, আর অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n প্লাস 2, বুঝছো? এটা খুবই সুন্দর করে এই তিনটা জিনিস অবশ্যই তোমার মাথায় রাখতে হবে। না রাখলে কিন্তু খুবই বড় একটা ঝামেলা হবে, বুঝছো? এটা মাথায় রাখতেই হবে। কোনটা? এটা তো অ্যালকেন, এতক্ষণ কি বললাম? অ্যালকেন, অ্যালকিন তো এইটা, আর অ্যালকাইন তো এইটা।
বুঝছো? তো অ্যালকেন, কয়েকটা অ্যালকেন দেখ। আচ্ছা, অ্যালকেন দেখানোর আগে আমি তোমার বলি, অ্যালকেনের কার্বন কার্বন বন্ধন কয়টা হবে? কয়টা বলো, বলছি তো আমি, অ্যালকেনের কার্বন কার্বন বন্ধন কয়টা? দুইটা। আর অ্যালকাইনের কার্বন কার্বন বন্ধন কয়টা? তিনটা। মাথায় রেখো, অ্যালকেনের কার্বন কার্বন বন্ধন দুইটা, অ্যালকাইনের তিনটা। তো যেহেতু অ্যালকেনের কার্বন কার্বন বন্ধন আমার দুইটা, তাহলে আমি নর্মালি কার্বন কার্বন বন্ধন দুইটা, তার মানে কি বলতো, আমার অবশ্যই আমার দুই দুই নম্বর কার্বন দিয়ে কিন্তু আমার খেলা শুরু করতে হবে। তো আমরা যেমন অ্যালকেনের একটা বন্ধন ছিল, কার্বন কার্বন একটা বন্ধন, তাই আমরা কিন্তু নর্মালি এক নম্বর কার্বন দিয়ে শুরু করতে পারছিলাম। বাট এর কিন্তু দুইটা হাত দিয়ে আগে যুক্ত হইতে হবে, মানে দুইটা বন্ধন না থাকলে সেটারে আমরা অ্যালকিন বলতে পারবো না। দুইটা বন্ধন সর্বনিম্ন না থাকলে সেটারে আমরা অ্যালকিন বলতে পারবো না। যেহেতু দুইটা কার্বন থাকতে হবে, তো হাইড্রোজেনের সাথে তো আমি ডবল বন্ড গঠন করতে পারি না। ডবল বন্ড ডবল বন্ড কিন্তু হাইড্রোজেনের সাথে গঠন হবে না, কারণ হাইড্রোজেনের হাতই তো একটা। তো কিভাবে ডবল বন্ড গঠন করবে? তাহলে ডবল বন্ড গঠন করতে গেলে আমার কিন্তু দুইটা কার্বন লাগবে, বুঝছো? তো অ্যালকিনের অ্যালকিনের প্রথম যে উৎপাদ, বুঝছো, অ্যালকিনের প্রথম যে উৎপাদ সেটা কিন্তু দুই কার্বনের। অ্যালকাইনের প্রথম যে উৎপাদ সেটাও কিন্তু দুই কার্বনের, মানে অ্যালকিনের প্রথম যৌগ দুই কার্বনের। অ্যালকাইনের প্রথম যেই যৌগটা আছে সেটাও কিন্তু দুই কার্বনের। কিন্তু অ্যালকেনের প্রথম যৌগ সেটা কিন্তু এক কার্বনের, বুঝছো? অ্যালকেনের প্রথম যৌগ এক কার্বন বিশিষ্ট, অ্যালকিনের প্রথম যৌগ দুই কার্বন বিশিষ্ট, অ্যালকাইনের প্রথম যৌগ দুই কার্বন বিশিষ্ট। বলো। প্রথম যৌগ মানে তুমি যখন এই যে CnH2n, এই যে আমি সাধারণ সংকেত লিখলাম না, এখন তুমি এই n এর মান যদি 1 বসাও, তাইলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের প্রথম যৌগ, বুঝছো? মানে এই যে n এর প্লেসে এক যখন বসাবা, তখন ওইটা যেটা হবে ওইটাই কিন্তু প্রথম যৌগ। বুঝনি? আচ্ছা, তোমার আরো সুন্দরভাবে আমি বুঝাই। এক বসালে যেটা হবে সেটা প্রথম যৌগ না, আমি আরো ভালোভাবে বুঝাই। সেটা হলো, এই যে অ্যালকিন বলো, অ্যালকাইন বলো, অ্যালকেন বলো, এদের প্রথম যে উৎপাদটা তৈরি হবে, মানে প্রথম, মানে এরা তো একটা না, মানে এই যে আমাদের কার্বন সংখ্যা যখন এক হবে, তখন এরকম হইতে পারে, তার নাম হচ্ছে মিথেন, কার্বন সংখ্যা 2 হলে তার নাম হচ্ছে ইথেন, কার্বন সংখ্যা 3 হলে তার নাম হচ্ছে প্রোপেন, কার্বন সংখ্যা 4 হলে তার নাম বিউটেন, 5 হলে প্রোপেন, 6 হলে হেক্সেন, 7 হলে হেপ্টেন, বুঝছো? তো এই যে এক একটা নাম, তো এর প্রথম যে উৎপাদটা বা প্রথম যে যৌগটা সেটা হচ্ছে তার প্রথম যৌগ। যেমন আমরা বলতে পারি যে অ্যালকেনের প্রথম যৌগ কি, অ্যালকেনের প্রথম যৌগ হলো মিথেন। এটা আমি সামনে বলবো, সামনে অনেক সুন্দর করে বলবো আমি, বাট আপাতত প্রশ্ন করলে বলে উত্তর দিলাম। তো আমি আবারও বলি, আমাদের অ্যালকিনের প্রথম যে যৌগটা উৎপন্ন হবে সেটা কিন্তু দুই কার্বন বিশিষ্ট, আর অ্যালকাইনের প্রথম যৌগ যেটা উৎপন্ন হবে সেটা কিন্তু তিন কার্বন বিশিষ্ট। এতটুকু না, সরি 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 সরি, দুই কার্বন বিশিষ্ট। অ্যালকাইনের প্রথম যৌগ দুই কার্বন বিশিষ্ট, অ্যালকিনের প্রথম যৌগ দুই কার্বন বিশিষ্ট। আচ্ছা, তো আমি এখানে মনে করো একটা যৌগ লিখলাম, সেটা আমি অ্যালকিনের যৌগ লিখতে চাচ্ছি। তো এখানে দেখো আমার দুইটা হাত পূর্ণ, তাইলে আমার আর দুইটা হাত বাকি থাকবে। হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও, এখানে দুইটা হাত হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও। তাইলে এইটার নাম কি হলো? এইটার নাম কিন্তু হয়ে গেল অ্যালকিন, বুঝছো? অ্যালকিন। কোনটা? কোথায় কার্বনের চারটা বন্ড হয়? কার্বনের হাত তো চারটা, কার্বনের তো চারটা হাত দিয়েই ধরা লাগবে কাউকে। কিন্তু আমাদের এই যে অ্যালকিন, এই অ্যালকিনে কার্বন কার্বনের ডবল বন্ড থাকতে হবে, মানে এই কার্বনের সাথে এই কার্বনের দুইটা বন্ড থাকতে হবে। তো তাই তো আছে, বোঝো নাই? এই দেখো দুইটা বন্ড আছে। বাট এই কার্বন তো আবার এই যে এই কার্বনটা দুইটা বন্ড দেওয়ার পরে ওর তো এখনো দুইটা হাত খালি, তো দুইটা হাত দিয়েও একটা হাইড্রোজেন নিল, এর দুইটা হাত দিয়েও আবার হাইড্রোজেন নিল। বুঝছো কিনা বলো? আচ্ছা, তো এটা যদি বুঝে থাকো, আমরা সামনের দিকে যাই। দেখো, নর্মালি অ্যালকাইনটা একটু দেখায় আসি, অ্যালকাইনটা একটু দেখানোর দরকার আছে, অ্যালকাইনটা একটু দেখাই। দেখো, অ্যালকাইনের দিকে একটু তাকাও, যে অ্যালকাইন, অ্যালকাইনটা আমরা যদি বলি নর্মালি যে কি কি ফলো করে, CnH2n-2। দেখো আমি নর্মালি বললাম সি, দেখো কার্বনের কয়টা, সি কার্বনের তিনটা বন্ড। আচ্ছা, এরপরে এখানে একটা হাইড্রোজেন, এন্ড এখানে একটা হাইড্রোজেন। তাইলে হয়ে গেল আমাদের নর্মালি
বন্ড, মানে এই যে এখান থেকে ও তিনটা বন্ডে যুক্ত হয়েছে, ও তিনটা বন্ডে যুক্ত হয়েছে, এখানে একটা বন্ড, তাইলে হয়ে গেল এখানে একটা বন্ড হয়ে গেল, চারটা। দেখো এই যে জিনিসটা আমি তোমাকে বানায় দেখালাম, এবার আমি তোমাকে যদি বলি এই সংকেত মিলাইতে, দেখো কার্বনের মান তুমি 2 বসাও, তাইলে C2, এরপরে H2N, তাইলে হাইড্রোজেনের সাথে তুমি 2 গুণ করবা, তাইলে হাইড্রোজেনের সাথে 2 গুণ মানে সরি, তোমার কার্বনের সংখ্যার সাথে 2 গুণ, তাইলে কার্বনের সংখ্যা আছে 2টা, তাইলে 2 দুগুণে 4, তো এখানে 4, 4-এর থেকে তুমি 2 বিয়োগ করলে কত থাকে বলো? 2 থাকে, তাইলে তোমার কত হবে এখানে, কিন্তু তোমার নাম্বার কত হবে? 2 হবে, তাই তো, এখানে তুমি বলবা 2, তাইলে তোমার কি হলো? সি টু, সি টু H2, দেখো তো, C2H2 হয়েছে, C2H2 হয়েছে, তার মানে এটা আমার কি, এটা আমার অ্যালকাইন, এটা অ্যালকাইন, এটা আমার অ্যালকাইন। তো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, আশা করি ব্যাপারটা একটু একটু বোঝা যাচ্ছে, সামনে আমরা অনেকগুলা প্র্যাকটিস করব, বোঝা যাবে, বলো তো নিশাত, ক্লিয়ার হচ্ছে কিনা বিষয়গুলা? এই খুবই খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা যদি মাথার মধ্যে ক্লিয়ার করতে না পারো তাহলে খুব সমস্যা, সামনে কিন্তু বিরাট ঝামেলায় পড়বা, ঠিক আছে, এটা অবশ্যই তোমার ক্লিয়ার করতে হবে, অবশ্যই 100% ক্লিয়ার করতেই হবে, অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন। আচ্ছা, তো সামনে গেলে আমরা আর একটু বড় করে সুন্দর করে বোঝার চেষ্টা করি। দেখো আমি তোমাকে দেখাই যে এই যে আমি তোমাকে নর্মালি অ্যালকেন বললাম, তো অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2, দেখো অ্যালকেনের সাধারণ সংকেত। এরপরে আমি যদি নর্মালি বলি যে প্রথম সদস্য কি? মিথেন, দেখো প্রথম সদস্য হলো মিথেন, CH4। আচ্ছা, প্রথম সদস্য মিথেনই কেন, এর নাম কেন মিথেন হলো, এর নাম কেন মিথেন হলো সেটা নিয়ে কথা আছে, সেটা নিয়ে অবশ্যই কথা আছে, তোমার এখন কোনোভাবেই জানতে হবে না যে এর নাম কেন মিথেন হলো, এর নাম কেন মিথেন হলো এটা নিয়ে আমি তোমাকে বলবো, বুঝছো, এর নাম কেন ইথিন হইলো, এর নাম কেন ইথাইন হইলো, এটা নিয়েও বলবো, বাট এতটুকু তোমার জেনে রাখতে হবে যে এইটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত, এবং এই সংকেতকে এই যে CH4 এই সংকেতকে মানছে, এই CH4 এই সংকেতকে মানছে বোধহয়, এইটা হচ্ছে আমাদের অ্যালকেনের একটা যৌগ, বুঝছো, অ্যালকেনের অন্তর্ভুক্ত। এবার অ্যালকিন, অ্যালকিনের কথা আমি যদি তোমাকে বলি, দেখো CnH2n, এটা হচ্ছে অ্যালকিন, তো এখানে দেখো অ্যালকিন, অ্যালকিন দেখো C2H4, এটা হচ্ছে অ্যালকিন, নরমালি আমি কিন্তু তোমাকে এটা লিখে দেখাই আসছি, এই যে এখানে, এখানে কিন্তু আমি তোমাকে C2H4 কিন্তু লিখে দেখাই আসছিলাম, বুঝছো। তো এখন হইলো, আমরা এটা বুঝলাম, তো সামনের দিকে যাই আসো, এটা হচ্ছে এই যে আমাদের আমাদের অ্যালকাইন, তো অ্যালকাইন কি, অ্যালকাইনের সংকেত, সাধারণ সংকেত হলো CnH2n-2, অ্যালকাইনের সাধারণ সংকেত কি? CnH2n-2। তো এখন এখানে আমরা বলতে পারি ইথাইন, দেখো C2H2, এটা হচ্ছে আমাদের অ্যালকাইনের সাধারণ সংকেত। আচ্ছা, তো এখন এইটা যদি তুমি সুন্দরভাবে বুঝতে পারো তাইলে দেখো এই জিনিসগুলো কিন্তু খুব সহজ একটা বিষয়, যে অ্যালকেনের সাধারণ সংকেত কি, অ্যালকিনের সাধারণ সংকেত কি, অ্যালকাইনের সাধারণ সংকেত কি, খুব সহজ বিষয়। এখন আমরা সামনে যাই, দেখো আমাদেরকে আহ অ্যালকাইল, বুঝছি, অ্যালকাইল মূলক সম্পর্কে একটু জানতে হবে, অ্যালকাইল মূলকটা কি। আচ্ছা, অ্যালকাইল মূলক নিয়ে আমি একটু কথা বলি, নাইলে সমস্যা। দেখো অ্যালকাইল কি, দেখো অ্যালকাইল মূলক, অ্যালকেন তো আমরা জানলাম যে অ্যালকেন, বুঝছো, আমি লিখি অ্যালকেন, অ্যালকেন, তো অ্যালকেন নিয়ে নরমালি আমি তোমাকে বলছি, বাট এই যে অ্যালকেনের সাধারণ সংকেত ছিল CnH2n প্লাস 2, বুঝছো, তো এখন এই অ্যালকেন থেকে তুমি যদি একটা হাইড্রোজেনকে সরাই দাও, অ্যালকেন থেকে তুমি কি করবে, একটা হাইড্রোজেনকে সরাই দিবা, তাইলে কেমন হলো? CnH2n, এখানে +2 জায়গায় হয়ে গেল +1, তার মানে এখান থেকে তুমি একটা হাইড্রোজেনকে কিন্তু রিমুভ করে দিয়েছো বা সরাই দিয়েছো, তখন এটার নাম হবে অ্যালকাইল মূলক। কি নাম হবে? অ্যালকাইল মূলক, বুঝছো, অ্যালকাইল মূলক, এর নাম হয়ে যাবে অ্যালকাইল মূলক, মানে অ্যালকেন থেকে তুমি নর্মালি একটা হাইড্রোজেন সরাই দিলে এটার নাম হয়ে যায় অ্যালকাইল মূলক। আচ্ছা, তো এখন এই অ্যালকাইল মূলকের সাথে তুমি যদি হ্যালোজেন যুক্ত করো, তো বলো তো কয়েকটা হ্যালোজেনের নাম নিশাত? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, আরো বলতে পারো। তো এখন কথা হলো এই যে আমি যেগুলা তোমাকে বললাম এইগুলা সবটাই হ্যালোজেন, হ্যালোজেন, বুঝছো, হ্যালোজেন, তাই তো। তো এখন আমি যদি বলি যে অ্যালকাইল মূলক আর হ্যালোজেন, তো এখন আমি তোমারে কি বলতে পারি, যে এই অ্যালকাইলের সাথে তুমি যদি হ্যালোজেন যুক্ত করো সেইটাকে আমরা বলতে পারি অ্যালকাইল হ্যালাইড, বুঝছো, অ্যালকাইলের সাথে যদি হ্যালোজেন যুক্ত করো তার নাম কি হয়ে যাবে? অ্যালকাইল, অ্যালকাইল হ্যালাইড, বুঝছো, হ্যালাইড।
বুঝছো? অ্যালকাইন, অ্যালকাইল মূলকের সাথে হাইড্রোজেন যুক্ত করলে তার নাম নরমালি হয়ে যাবে অ্যালকাইল হ্যালাইড। খুব সহজ, খুবই সহজ এবং খুবই সুন্দর বিষয়গুলা। তো অ্যালকাইল আশা করি বুঝতে পারছো। এবার নরমালি আমি তোমাকে বলি, দেখো অ্যালকোহল, অ্যালকোহল নরমালি কিভাবে হয়? অ্যালকোহলের যে সাধারণ সংকেত মানে কার্যকারী মূলক, দেখো কি দেখে তুমি চিনবে যে অ্যালকোহল? দেখো কোন যৌগের সাথে ওএইচ থাকলে সেটাকে তুমি বলতে পারো অ্যালকোহল। কোন যৌগের সাথে ওএইচ থাকলে সেটাকে আমরা কি বলতে পারি? অ্যালকোহল। কোন যৌগের সাথে যদি সিএইচও থাকে সেটাকে আমরা বলি অ্যালডিহাইড। কোন যৌগের সাথে যদি সি ডবল এইচ থাকে সেটারে আমরা বলতে পারি যে এটাকে কার্বক্সিলিক অ্যাসিড। এখন আমি কথা হচ্ছে আমরা কখন অ্যালকোহল বলবো? দেখো নরমালি আমি তোমাকে দেখাই অ্যালকাইল হ্যালাইড লিখে, CnH2n+1, এইটা হচ্ছে নরমালি আমার অ্যালকাইল হ্যালাইড। এখন এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমি একটা ওএইচ যুক্ত করে দিই তাইলে আমার হয়ে যাবে অ্যালকোহল। বুঝছো? আবার একই সাথে দেখো, সুন্দর করে দেখো, ভালোভাবে দেখো যে এই অ্যালকাইল হ্যালাইডের সাথে এই যে অ্যালকাইল হ্যালাইড CnH2n+1, এই যে অ্যালকাইল হ্যালাইড আমি লিখলাম, এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমি CHO যুক্ত করে দিই তাহলে নরমালি এটা কি হয়ে গেল বলো তো? CHO যুক্ত করে দিলে এটার নাম হয়ে গেল অ্যালডিহাইড। বুঝছো? অ্যালডিহাইড। আচ্ছা, আবারও আমি তোমাকে বলি, দেখো এখানে একটা আমি নরমালি লিখলাম CnH2n+1, বলো কোনটা বুঝতে পারো নাই বলো? আচ্ছা, অ্যালকাইল বুঝছো? অ্যালকাইল মূলক বুঝছো? কেন বোঝো নাই? আমি অ্যালকেন বুঝছো তুমি? অ্যালকেন, অ্যালকেন বোঝো নাই? অ্যালকেনের সাধারণ সংকেত বোঝো নাই? CnH2n+2, এটা বোঝো না অ্যালকেন? এটাই তো অ্যালকেন। তো তোমার তো নামই মাথায় থাকছে না, এই জন্য তো তোমার মাথায় সব পেঁচাই যাচ্ছে, বুঝছো? তো এটা এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নাই নিষেধ, একেবারে একেবারে সহজ জিনিস, বুঝছো? আমি আমি এই যে গড়গড় করে বলে যাচ্ছি, তোমার কি মনে হচ্ছে বলো? আমি খুব ভালো পারি? হুম? হ্যাঁ, এটা মনে হচ্ছে যে আমি বিশাল ভালো পারি? তোমার তাহলে আমি আমি কথা বললে তো তোমরা ডিমোটিভেট হয়ে যাও, তোমাদের তো কথা বললে পরে আমি এই বিপদে পড়ি যে তোমাদেরকে আমি একটা কথা বললে তোমরা ডিমোটিভেট হয়ে যাও। দেখো এই যে চ্যাপ্টারটা আমি তোমারে পড়াচ্ছি, তোমার মনে হচ্ছে আমি বিশাল পারি হয়তো বা, মানে এখন তো যে কোনো প্রশ্ন আমারে দিলে আমি পারবো, এটা সত্যি কথা। কিন্তু তোমার মতন যে লেভেল, মানে তুমি এখন যখন আছো নাইনে, নাইনে তো আমি মনে করো এই চ্যাপ্টারে হাত দিতে ভয় পেতাম, বুঝছো? নাইনে আমি এই এই চ্যাপ্টারে হাত দিতে ভয় পেতাম, এটা একটা সত্য কথা। এবং দ্বিতীয় কথা হলো আমি যখন টেনে উঠি তখনও আমার সাহস ছিল না এই চ্যাপ্টারে হাত দেওয়ার। এমনকি আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন আমি বাড়ি থেকে নিয়ত করে যাই যে যদি সবগুলো প্রশ্ন এই চ্যাপ্টারেতে আসে তাইলে আমি পরীক্ষা না দিয়ে বাড়ি চলে আসবো। মানে আমি পরীক্ষার দিন, মানে এসএসসি পরীক্ষার একটা কাহিনী বলি। এসএসসি পরীক্ষার দিন আমার এক বন্ধুর কাছে আমি জিজ্ঞেস করছি, এই এই অ্যালকেনের সংকেত কি রে? আমার বন্ধু আমার বলছে তোর পরীক্ষা দেওয়া লাগবে না, বাড়ি যা। বুঝছো? তো তো এইরকম মানে আমার প্যাচ লেগে যেত, মানে এটা যে, কিন্তু আসলে পরবর্তীতে দেখলাম যে এর মতন সহজ চ্যাপ্টার রসায়নে আর নাই, বুঝছো? তো কথা হলো নিজে ওই যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত একটা কথা আছে, বুঝছো? সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। সুশিক্ষিত সুশিক্ষিত লোক মাত্রই অশিক্ষিত, বুঝছো? এই কথাটা কার বলা জানো? এই কথাটা বলেছেন হচ্ছে আমাদের রবীন্দ্রনাথের জামাই, নাম হচ্ছে আমাদের বলি ওই যে, এইটাই তো ব্যাপার। এই একটা লাইনের যদি আমি তোমারে মানে বুঝাইতে যাই তাইলে অনেক সময় লাগবে। তো আমি তোমারে নর্মালি বলি, এই যে আমাদের এই কথাটা বলছিলেন হচ্ছে প্রমথ চৌধুরী। প্রমথ প্রমথ চৌধুরী, বুঝছো? এইটা নর্মালি বলছিলেন তোমার হচ্ছে বই পড়া নামের একটা প্রবন্ধের মধ্যে। বই পড়া বই পড়া নামের একটা প্রবন্ধের মধ্যে তিনি এই কথাটা বলছিলেন যে সুশিক্ষিত লোক মাত্রই অশিক্ষিত। এখন কথা হলো সুশিক্ষিত লোক কি আর স্বশিক্ষিত লোক কি? সু মানে হচ্ছে ভালো, বুঝছো? আর স মানে হলো নিজে। ভালো করে বোঝো,
যে আসলেই শিক্ষিত, সে নিজে নিজে শিক্ষিত হচ্ছে। মানে গিলানো শিক্ষিত বলে কিছু নাই, আমি আমি তোমারে গিলাচ্ছি না, তুমি আসলে সুশিক্ষিত হইতে পারছো না। শিক্ষিত হচ্ছ বাট এই শিক্ষাকে সুশিক্ষা বলে না। আমি তো তোমারে গেলাচ্ছি এক কথায়, বুঝছো? তোমার জোর দিয়ে দিয়ে গেলাচ্ছে, তোমার ভয় দেখাই গেলাচ্ছে, এইটারে সুশিক্ষিত বলে না। সুশিক্ষিত বলে হচ্ছে আমি যেভাবে এই জিনিসটা পড়ছি সেটাকে বলা হয় আসলে সুশিক্ষিত। আমি তোমারে পড়াচ্ছি, বিশ্বাস করো আমি এসএসসি তে এই চ্যাপ্টারে হাতও দিয়ে আসিনি। আমি অনেকগুলো চ্যাপ্টার খুব ভালো পড়াই তোমরা বলো, বাট ওইগুলো আমি এসএসসি তে হাতও দিয়ে আসিনি। বাট কিভাবে পারলাম? বিকজ আমি নিজে নিজে এটা পড়ছি, নিজে নিজে আমি বোঝার চেষ্টা করছি, বুঝছো? তো এই কথাটা 100% সত্য যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। যে নিজে নিজে শিক্ষিত হইতে চাইছে বা নিজে নিজে শিখছে, ওই শিক্ষাটাই হলো তার জন্য সবচেয়ে ভালো শিক্ষা। বুঝছো? এটা আরো অনেক রকমের ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যায় আজকে গেলাম না। বুঝছো? রসায়ন ক্লাসের মধ্যে আর বাংলা পড়ালাম না আজকে, অন্য একদিন পড়াবো। তো কথা হলো যে এই বই পড়া প্রবন্ধের মধ্যে প্রমথ চৌধুরী খুব ভালোভাবে বলেছে যে বিদ্যা মানুষের কিভাবে গেলানো হয়। আর বাংলাদেশে বা ভারত উপমহাদেশের এই বিদ্যা গেলানো, বুঝছো, এই সবচেয়ে অভিশাপ। অভিশাপ শিক্ষা ব্যবস্থার পরে সবচেয়ে অভিশাপ যে আমাদের বিদ্যা গেলানো হচ্ছে, বুঝছো? এই যে ভার্সিটি পড়ুয়া ছেলেমেলে, তারা হচ্ছে মনে করো যে এত এত তাদের অবস্থা খারাপ হয় কেন? এই বিদ্যা গেলানোর জন্য। আমরা আলটিমেটলি মুখস্থ করে যাই পরীক্ষার হলে, ম্যাথ মুখস্থ করে পরীক্ষার হলে যাই। এত আমি এত যত বড় ভাইরা বা যত যেই বলুক না কেন, যে ম্যাথ তো বোঝার জিনিস। তুমি শুনে দেখবে ভার্সিটিতে মানুষ ম্যাথ মুখস্থ করে যায় কিনা, ক্যালকুলাস মুখস্থ করে যায়, বুঝছো, লিবনিজ থিওরাম মুখস্থ করে যায় পরীক্ষার হলে। তো এইগুলো ঠিক আছে, এগুলা এগুলো আমাদেরকে গেলানো হচ্ছে। তো যাই হোক, এগুলা নিয়ে কথা না বলাই ভালো। তো এখন কথা হলো যে আমি যদি তোমাকে বলি যে CnH2n+2 এটা হচ্ছে অ্যালকেন, তো এটা নর্মালি এটাকে যদি আমরা বলি অ্যালকেন, তাইলে অ্যালকেনের থেকে একটা হাইড্রোজেন বাদ দেবো, বুঝছো? নর্মালি আমি বললাম CH4, এটাকে আমরা বলতে পারি যে এটা অ্যালকেন। এটা অ্যালকেন এটা বলতে তো তুমি পারো, বুঝছো? অ্যালকেন মানে এই জিনিসটা এটাকে ফলো করে, তাই এটা অ্যালকেন। আচ্ছা, এটা যদি নর্মালি অ্যালকেন হয়, এটাকে এই যে CH4 বা মিথেন, এটাকে যদি আমি অ্যালকেন বলতে পারি, তাইলে আমি বলতে পারবো যে এখান থেকে একটা হাইড্রোজেন সরাই নাও, তাহলে CH3। এই যে CH3, এইটাকে আমরা নর্মালি বলতে পারি যে অ্যালকাইল হ্যালাইড। বুঝছো? এটার নাম কি? অ্যালকাইল। অ্যালকাইল হ্যালাইড না, অ্যালকাইল। এটাকে নর্মালি আমরা বলতে পারি অ্যালকাইল। অ্যালকাইল। অ্যালকাইল কেন আমরা বলছি? বিকজ এইটা হচ্ছে একটা অ্যালকেন, অ্যালকেন থেকে আমরা একটা হাইড্রোজেন সরাই নিছি, তাই এটাকে আমরা বলছি অ্যালকাইল। আচ্ছা, মানলাম আমি অ্যালকাইল বলছি। এখন এর সাথে যদি আমি বলি CH3Cl, দেখো এর সাথে একটা হ্যালোজেনকে আমি যুক্ত করলাম, দেখো হ্যালোজেনকে আমি যুক্ত করলাম, তাহলে হ্যালোজেনকে যুক্ত করলে এটার নাম হয়ে গেল অ্যালকাইল হ্যালাইড। বা এখানে বলতে পারি এটার নাম কি হয়ে গেল? অ্যালকাইল হ্যালাইড। বিকজ এটার নাম ছিল অ্যালকাইড, এর সাথে আমি একটা হ্যালোজেন যুক্ত করলাম, তাই এর নাম হয়ে গেল অ্যালকাইল হ্যালাইড। বুঝছো? এবার এবার এটা যদি বুঝে থাকো, এবার দেখো আমরা এই যে আমরা এখানে বলছি হাই, এই যে আমাদের OH বা COH বা COOH, এই যে তিনটা জিনিস আমি নর্মালি লিখলাম, যে এই তিনটা জিনিস নর্মালি এর সাথে আমরা একটা করে অ্যালকাইল মূলক আমরা যুক্ত করব। যেমন আমরা লিখতে পারি এই যে CH CnH2n+1, এটা নর্মালি আমাদের কি? এটা নর্মালি আমাদের কিন্তু অ্যালকাইল। তো অ্যালকাইলের সাথে আমরা একটা ওএইচ যুক্ত করলাম, তাইলে এটার নাম হয়ে গেল অ্যালকোহল। আচ্ছা, একই সাথে এইটার সাথে আমি আবার যুক্ত করলাম CHO, তাইলে এটা হয়ে গেল আমাদের অ্যালডিহাইড। আবার এটার সাথে আমি যুক্ত করলাম COOH, তাইলে এটা হয়ে গেল আমাদের ফ্যাটি অ্যাসিড বা কার্বোক্সিলিক অ্যাসিড। এটা হয়ে গেল আমাদের কার্বোক্সিলিক অ্যাসিড। আচ্ছা, তো এবার এর সাথে, আচ্ছা এর সাথে আর কিছু আপাতত যুক্ত না করি। আপাতত এই জিনিসগুলো বুঝলে হবে, আমি তোমাকে আজকে জাস্ট পরিচয় করাচ্ছি এই নামগুলোর সাথে, বুঝছো? এই নামগুলোর সাথে পরিচয় করানোর জন্যই আজকে মূলত ক্লাস। আজকে যতক্ষণই ক্লাস নিই না কেন, আজকের ক্লাস হবে জাস্ট এদের সাথে পরিচিত হওয়া। আমরা অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন, অ্যালডিহাইড, অ্যালকোহল, এদের সাথে আমরা পরিচিত হব আজকে, বুঝছো? আজকে আমরা বেশি কিছু পড়ছি না, কিন্তু জাস্ট এদের সাথে আমরা পরিচিত হচ্ছি। আচ্ছা, এবার আমরা নর্মালি বলবো যে নামকরণের মূলনীতি কি। IUPAC নামকরণের মূলনীতি নিয়ে আমরা কথা বলবো, বুঝছো? বলো, কোনটা বোঝনি? আচ্ছা যাও, 2 মিনিট ব্রেক।
উসমানাতের মা ফখরুল ইসলাম এর সাথে আছে। হ্যাঁ আছে। হ্যাঁ বলছি, বলছি সবই বলবো, সবই বলবো 100%। বাট একটু অপেক্ষা করো, সবই বলবো। সব বলার জন্যই তো আমি আইছি, তাই না? আচ্ছা, এখন কথা হইলো যে এই নিশাত, একেবারে মনোযোগ দাও খুব সুন্দরভাবে। আমি এতক্ষণ ধরে যে তোমারে বলে আসলাম যে অ্যালকাইল হ্যান ত্যান সবকিছু আমি বলে আসলাম, আমি কিন্তু মিথেন বা ইথেন, প্রোপেন, বিউটেন, হেক্সেন, হেপটেন কিছুই বলি না এতক্ষণ। কেন বলি না আমি তোমাকে বলছি। এটার নাম যে মিথেন, CH4, এর নাম মিথেন কে দিছে? এর এর আকিকা কে দিছে? বলো, রাকিকা কে দিছে? হ্যাঁ, রাকিকা কে দিছে? তুমি? কি? এর নামকরণ কে করছে? বলছি, তো এদের নামকরণ কে করছে? তো এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। যেমন আমরা যে যদি এটারে বলি যে CH4, এটা মিথেন, এটারে তুমি চেনো।
বুঝছো? আচ্ছা, তো এটা মিথেন। তো এটার থেকে এই যে একটা আমি আলাদা করলাম না, এই যে এটাকে আমরা বলতে পারি মিথাইল। এই যে আমরা ইথাইল মূলক বলছিলাম না, তো মিথেন এটাকে আমরা বলছি মিথাইল, মিথাইল মূলক। আচ্ছা, তো এবার আমরা যদি বলি যে CH3 OH, এইটার আমরা বলি মিথানল। বুঝছো? মিথানল বা মিথানল, মিথানল সরি, এটার নাম হচ্ছে মিথানল। এখন কথা হলো ভাইয়া, আমি তো কিছু বুঝতে পারছি না, তাই না? যে কি বলছেন না বলছেন, এগুলা কি বলছেন আপনি, আমি তো কিছু বুঝতে পারছি না। সমস্যার কিছু নাই, এগুলা আকিকা দেওয়া হবে। এখন দেখো, কার্বন সংখ্যা যদি এক থাকে, বুঝছো, তারে আমরা নর্মালি বলি মিথ। মানে বিষয়টা হলো, এই সব তো গ্রিক ট্রিকের লোকজন আবিষ্কার করেছে, নোয়াখালীর লোক আবিষ্কার করলে এগুলো নোয়াখালীর ভাষায় হইতো। বুঝছো? তো এটা মেনে নিতে হবে, এগুলা গ্রিক। তো এখন কথা হলো, এটার নাম হচ্ছে মিথ। তো মিথ মানে হলো একটা কার্বন। বুঝছো? আমরা যেমন বলছিলাম না যে CH4, এখানে কার্বন কয়টা আছে? এখানে এখানে কার্বন কয়টা তুমি জানো না? কোথায়, ভালো করে তাকাও। কোথায় কার্বন? দুইটা। CH4 এখানে কার্বন কয়টা? দুইটা বললে কেন? হ্যাঁ? আচ্ছা, তো কার্বন একটা, তাইলে এটা, কার্বন যদি এক থাকে তার নাম কি হবে? মিথ। আর এইটা যেহেতু অ্যালকেন, বুঝছো, অ্যালকেন, অ্যালকেন না, অ্যালকেন। তো অ্যালকেনে, আমরা অ্যালকেনের নামের শেষে আমরা এন যুক্ত করি। অ্যালকেনের নামের শেষে আমরা এন যুক্ত করি। অ্যালকিনের নামের শেষে, অ্যালকিন, অ্যালকিনের নামের শেষে আমরা কি যুক্ত করি? আইন। না, ইন যুক্ত করি, সরি, আইন না, আমরা ইন যুক্ত করি, ইন 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 সরি, ইন যুক্ত করি, ইন, ইন যুক্ত করি। আচ্ছা, এরপরে অ্যালকাইন, অ্যালকাইন, অ্যালকাইনের নামের শেষে আমরা আইন, আইন যুক্ত করি, আইন, আইন। বুঝছো? তো এখন কথা হলো, এই যে এইটা, এইটা এক কার্বন বিশিষ্ট যেহেতু, তাই এর নাম হলো মিথ। আর যেহেতু এটা অ্যালকেন, যেহেতু এটা অ্যালকেন, তাই আমরা বলবো আইন, ও সরি, এন। আমরা যদি, যেহেতু এটা অ্যালকেন, তাই আমরা বলবো হচ্ছে এন। তাইলে এটার নাম কি হয়ে যাবে? মিথ এন। তাইলে একসাথে আমরা বলতে পারি মিথেন। বুঝছো? মিথেন। বুঝতে পেরেছো? না বুঝলে বলো। হ্যাঁ, আমি বললাম যে এক কার্বন থাকলে সেটার নাম মিথ, তাই তো? আর অ্যালকেন যদি হয়, অ্যালকেনের নামের শেষে আমরা এন লিখি, তাইলে যেহেতু এটা এক কার্বন, তাইলে মিথ। আর যেহেতু এটা অ্যালকেন, তাই এর নামের শেষে এন, তাইলে হয়ে যাবে মিথ এন। ঠিক আছে? এক কার্বন থাকলে কি হয়? এক কার্বন থাকলে কি হয় নামে? মিথ। আর অ্যালকেন হইলে কি হয়? এন। তাইলে আমরা কি বলবো? মিথ এন। বুঝছো এবার? আচ্ছা, তো দেখো, আর আরো কয়েকটা করাইলে তুমি বুঝবা। দেখো, দুই কার্বন যে বলে হচ্ছে ইথ, দুই কার্বন যে কি বলে? ইথ। তাইলে নর্মালি আমি তোমাকে এখানে বলি যে C2H6। বুঝছো? আমি নর্মালি বললাম C2H6। তাইলে এটা দুই কার্বন, তাইলে হয়ে গেল ইথ। আর যেহেতু এটা অ্যালকেন, তাই আমরা বলতে পারি ইথ এন। আমরা এটাকে বলতে পারি ইথ এন। বুঝছো? ইথ এন, বা এটাকে তুমি নর্মালি বলতে পারো ইথেন। বুঝছো? ইথেন বা ইথেন, যেটা ইচ্ছা বলতে পারো। আবার নর্মালি এইখানে দেখো যে C2H4, এইটা নর্মালি হচ্ছে আমাদের অ্যালকিন, তাই না? এটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংকেতকে ফলো করে এই যে C2H4। তাই এই যেহেতু দুই কার্বন আছে, তাইলে আমরা বলবো ইথ। আর দুই কার্বন ইথ, আর এটা যেহেতু অ্যালকিন, তাই আমরা এটারে বলবো ইথ ইন। বুঝছো? অ্যালকিনের সাধারণ সংকেতে, মানে অ্যালকিনের আমরা লাস্টে কি উচ্চারণ করি? ইন উচ্চারণ করি না? দেখো, অ্যালকিনের আমরা শেষে ইন উচ্চারণ করি। তাই আমরা বললাম দুই কার্বন বলে ইথ, আর অ্যালকিনের ইন, তাইলে হয়ে গেল ইথ ইন।
আচ্ছা, 3 কার্বনের কথা একটু বলি তোমাকে, আমি 3 কার্বনের কথা আমি বলি। C2H2, এইটা, এই যে C2H2, এইটাকে নর্মালি 2 কার্বন, তাই আমরা নর্মালি বলবো ইথ। আর যেহেতু এইটা তোমার হচ্ছে অ্যালকাইন, তাইলে আমরা বলবো আইন, তাইলে আমরা এখানে বলবো ইথ আইন। তাইলে এটা নর্মালি আমরা বলবো ইথাইন। হাইন, বুঝছো? তাইলে এটাকে কি বলতে পারি? ইথাইন বলতে পারি। তো নর্মালি দেখো 2 কার্বন বিশিষ্ট বলে তোমার ইথ, 2 কার্বন মানে ইথ। তাইলে যদি এখন 2 কার্বন থাকে এবং এটা যদি অ্যালকেন হয় তাইলে ইথেন, 2 কার্বন থাকে এটা যদি অ্যালকাইন হয় তাইলে ইথ আইন। আর 2 কার্বন থাকে আর এটা যদি আমাদের অ্যালকিন হয় তাহলে ইথ ইন, বুঝছো? তাইলে ইথেন, ইথিন, ইথাইন কখন হবে? বুঝতে পারছো? ইথিন, ইথেন, ইথাইন। আশা করি বুঝতে পারছো। এরপরে একই রকম ভাবে প্রোপেন, প্রোপিন, প্রোপাইন। প্রোপেন, প্রোপেন কখন হবে? এই দেখো 3 কার্বন থাকলে হবে প্রোপ, 3 কার্বন থাকলে কি হবে? প্রোপ। আর প্রোপেন কখন হবে? যখন অ্যালকেন থাকবে তখন হবে প্রোপেন, অ্যালকেন থাকলে প্রোপেন। আর যখন আমাদের অ্যালকিন থাকবে তখন প্রোপিন, আর অ্যালকাইন যখন থাকবে তখন প্রোপাইন, বুঝছো? একই রকম ভাবে আমরা 4 থাকলে বলি বিউট, 4 থাকলে আমরা কি বলি? 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে আমরা বলি বিউটেন, 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইন যে বলি বিউটাইন, 4 কার্বন বিশিষ্ট বিউটিন যে, 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন যে আমরা বলি বিউটিন, বুঝছো? তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তো এই গেল আমাদের কথাবার্তা। এবার দেখো 5 থাকলে বলে পেন্ট, 6 থাকলে বলে হেক্স, 7 থাকলে বলে হেপ্ট, 8 থাকলে বলে অক্ট, বুঝছো? তাইলে 5 থাকলে বলে কি? পেন্ট। তাহলে পেন্টাইন, হেক্সাইন বা পেন্টেন, হেক্সেন, এগুলা মাথায় আছে। আশা করি তুমি বুঝতে পারছো অল্প অল্প, বুঝছো? বাট এই জিনিসগুলা স্লাইড দিলে যখন খুব সুন্দরভাবে পড়বা তখন আরো বুঝবা। এগুলো অনেক প্র্যাকটিস করার জিনিস, বুঝছো? এগুলো একদিনে হওয়ার জিনিসও না, বুঝছো? এগুলা প্র্যাকটিস করার জিনিস। আশা করি সামনে তুমি ডেভেলপ করতে পারবা। এবার তোমার আমি নামের শেষে কি যুক্ত হবে সেটা একটু পড়াই। নামের শেষে কি যুক্ত হবে দেখো। প্রথম কথা, এই যে অ্যালকেন, অ্যালকেনের নামের শেষে মূল নাম, মূল নাম। যেমন তোমার 1 কার্বন হইলে যেমন মিথ, 2 কার্বন হলে ইথ, 3 কার্বন হলে প্রোপ, 4 কার্বন হলে 4 কার্বন হলে বিউট, 5 কার্বন হলে পেন, 6 কার্বন হলে হেক্স। এইগুলো নর্মালি মূল নাম। তো মূল নামের পরে কি হবে? এন যুক্ত হবে অ্যালকেনে। দেখো মূল নামের পরে কি যুক্ত হবে? এন যুক্ত হবে অ্যালকেনে। অ্যালকিনে কি যুক্ত হবে? মূল নামের পরে ইন যুক্ত হবে অ্যালকিনে। আর অ্যালকাইনে কি হবে? মূল নামের পরে আইন যুক্ত হবে। তো এই জিনিসগুলা কিন্তু মাথায় রাখো। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। মিথেন, ইথেন, এটা হচ্ছে আমাদের মিথেন, ইথেন, এটা অ্যালকেন। অ্যালকেন কি? ইথিন, প্রোপিন। এরপরে অ্যালকাইন কি? ইথাইন, প্রোপাইন। দেখো এটা 1 কার্বন, ইথেন 2 কার্বন। দেখো ইথিন, ইথ মানে 2 কার্বন, প্রোপ মানে হচ্ছে 3 কার্বন। দেখো ইথ মানে 2 কার্বন, প্রোপ মানে হচ্ছে 3 কার্বন। আচ্ছা মাথায় রেখো, এই যে অ্যালকিনের প্রথম সদস্য কিন্তু ইথিন, আর অ্যালকাইনের প্রথম সদস্য কিন্তু ইথাইন, আর অ্যালকেনের প্রথম সদস্য কিন্তু মিথেন। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এবার নর্মালি আমরা কথা বলবো অ্যালকাইল মূলক নিয়ে, বুঝছো? আমরা নর্মালি এবার কাকে নিয়ে কথা বলবো? অ্যালকাইল মূলক নিয়ে। আমি অ্যালকাইল মূলক নিয়ে কিন্তু এর আগেও তোমার সাথে কথা বলছি একটু, বুঝছো? অ্যালকাইল মূলক নিয়ে কিন্তু আমি কথা বলে আসছি, বাট তাও আরেকবার একটু বলার প্রয়োজন বোধ করছে। আমি একটু বলি অ্যালকাইল মূলক নিয়ে। সেটা হলো, দেখো অ্যালকেন, অ্যালকেনের থেকে একটা হাইড্রোজেন মাইনাস করে দিলে আমরা অ্যালকাইল পাই। তো অ্যালকাইলে নর্মালি আর দিয়ে প্রকাশ করতে হয়, যে আর, বুঝছো? আর মানে হচ্ছে অ্যালকাইল। মানে বিষয়টা হচ্ছে আমি যদি নর্মালি লিখি আর বন ওএইচ, তাইলে এটা হয়ে যাবে নর্মালি অ্যালকোহল। মানে বিষয়টা হচ্ছে যে আর, আর মানে এর মধ্যে একটা সিএন এইচ 2n প্লাস 1, এই জিনিসটা আছে আর এর মধ্যে এইটা থাকে। তা আর মানে নর্মালি আমাদের অ্যালকাইল, বুঝছো না? আর মানে নর্মালি আমাদের অ্যালকাইল। দেখো অ্যালকাইলের সাধারণ সংকেত আমি তোমাকে এখানে লিখে দিছি, একটু সুন্দর করে পড়লেই হয়ে যাবে, বুঝছো? খুবই গোছানো স্লাইড, এত গোছানো স্লাইড তুমি আর কোথাও পাবা না, খুবই গোছানো স্লাইড। এবার আমরা বিস্তারিত আলোচনায় যাইতে চাই। বলো। হ্যাঁ, বেঞ্জিনের, বেঞ্জিনের ইতিহাস, বেঞ্জিন এর কি ইতিহাস? বলো। হ্যাঁ, মনে করাই দাও, আমার একটু মনে করাই দাও।
বেনজিনের আবার কি ইতিহাস বেনজিনের? হ্যাঁ, আর একটু পড়ায়নি। হ্যাঁ, বেনজিন তাই না? আহ বেনজিনের ইতিহাস। আচ্ছা, আরেকটু পড়ায়নি তারপরে বলছি। দেখো অ্যালকেন, আচ্ছা অ্যালকেন সম্পর্কে তুমি কি কি শিখলে বলো, অ্যালকেনের সাধারণ সংখ্যাটা বলো আমাকে। বলো বলো, মাথায় নোট করো নাই? কেন? কি স্লাইডে পড়াচ্ছে তাই কি? দেখো নিশাদ, স্লাইডে যতই পড়াই নোট করা কিন্তু একটা আলাদা একটা আর্ট। নোট না করলে পড়ার মজা আছে কোনো? নোট না করে জীবনে যেন আর তোমার আমি পড়তে দেখি না। দেখো আমি তোমারে নর্মালি বলি, তো এখন তোমার হালটা ছিল, নর্মালি আমি তোমাকে বলি, বেঞ্জিনের গল্প তো। হ্যাঁ, বেঞ্জিন বুঝছো, আমি তোমার নর্মালি বলি বেঞ্জিন তোমার 1865 সালে আবিষ্কার হয় বুঝছো, এটা আবিষ্কার করে নর্মালি বিজ্ঞানী এই যে। তো এখন কথা হচ্ছে, তিনি যখন বেঞ্জিনটা আবিষ্কার করেন তো তিনি বেঞ্জিনের যে স্ট্রাকচার, বেঞ্জিনের যে গঠন, এই গঠনটা সে বুঝতে পারছিলেন না। গঠনটা তিনি বুঝতে পারছিলেন না বুঝছো, বেঞ্জিনের গঠনটা তিনি বুঝতে পারছিলেন না। এখন কথা হলো, ভালো করে বোঝো, বিজ্ঞানীরা যখন কোনো কিছু আবিষ্কার করতেন বা কোনো কিছু, তখন ওই জিনিস নিয়ে খুব মারাত্মক থটের মধ্যে সবসময় থাকতেন। তারা আমার তোমার মতন ছিল না বুঝছো, যারা লিজেন্ড তারা। হ্যাঁ, কি বলছি, বিজ্ঞানীরা যখন কোনো কিছু আবিষ্কার করতেন তখন ওই জিনিস নিয়ে তারা অনেক বেশি চিন্তা করতেন সব সময়। এমনকি আমি তোমাকে বলি, যারা লিজেন্ড তারা সবকিছু সব সময় সাদা স্বাভাবিকভাবে নিতেন না। যেমন আমি তোমাকে বলি যে আর্কিমিডিস যখন তোমার ওই যে তার ওই ইয়াটা আবিষ্কার করে, যে পানির প্লাবতার যে সূত্রটা আবিষ্কার করে আর্কিমিডিস, তখন আর্কিমিডিস তোমার হচ্ছে কোনো জামা কাপড় ছাড়া ওই তখন ওই বাথটবের মধ্যে এই জিনিসটা আবিষ্কার করে বুঝছো, বাথটবের মধ্যে গোসল করতে যেয়ে তিনি এই জিনিসটা আবিষ্কার করে ফেলে। তো পানির প্লাবতার সূত্র, তো পানির প্লাবতার সূত্র তুমি 5 অধ্যায়ে পড়ে আসছো ফিজিক্সে। আচ্ছা, তো এখন কথা হলো, ওই প্লাবতার সূত্র সে যখন আবিষ্কার করে ফেলে আর্কিমিডিস, তখন সে পুরো জামা কাপড় ছাড়া রাস্তায় রাস্তায় দৌড়ে বেড়ায় যে আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি বুঝছো। তো এই সব মানুষদের তোমার যেই ইচ্ছা শক্তি সেটা অন্য লেভেলের। নিকোলাস টেসলা, যে সবচাইতে যারা আমাদের আমাদের বিজ্ঞানের ইতিহাসে সবচাইতে বলা হয় যে আহ কপাল পোড়া বিজ্ঞানী বুঝছো, নিকোলাস টেসলা। ওই নিকোলাস টেসলা সব আবিষ্কার যদি আমরা এখন সফল করতে পারতাম তাইলে পৃথিবী পাল্টাই যাইতে পারতো। তো নিকোলাস টেসলার ব্যাপারগুলো এরকম ছিল। তো এখন কথা হলো যে আমি তোমাকে যেই কথা বলছিলাম বেনজিন আবিষ্কার, তো বেনজিনের স্ট্রাকচার খুঁজে পাওয়া যাচ্ছিল না, বেনজিনের গঠন খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন সে দেখলেন, সে তখন কল্পনা করলেন বুঝছো, মানে স্বপ্ন দেখলেন যে একটা সাপের লেজ কামড়ায় ধরে আছে, একটা সাপ আর একটা সাপের লেজ কামড়ায় ধরে আছে, এইভাবে একটা সাপ আর একটা সাপের লেজ কামড়ায় ধরে আছে, কামড়ায় গোল একটা
গঠন তৈরি করেছে। আমার কথা বুঝতে পেরেছো? একটা সাপ আর একটা সাপের লেজ কামড়ায় আছে এবং কামড়ায় ধরে সে একটা গঠন, মানে একটা গোল একটা গঠন তৈরি করেছে। একটা সাপ আর একটা সাপের লেজ কামড়ায় আছে, একটা সাপ আর একটা সাপের লেজ কামড়ায় আছে, আরেকটা কামড়ায় আছে, এইভাবে শেষ পর্যন্ত একটা কি হয়েছে, একটা গোল একটা গঠন তৈরি হয়েছে। বুঝতে পারছো? তো এখন ঘুম ভেঙে তিনি ইউরেকা বলে চিৎকার করে উঠেছিলেন। ঘুম ভেঙে তিনি ইউরেকা বলে চিৎকার করে উঠেছিলেন, তখনই সে বেনজিনের যে গঠন, ওই গঠনটা স্বপ্নে দেখে পাইছিলেন। বুঝছো? এটা হচ্ছে ছয় বেনজিনের যেই ইয়েটা তিনি স্বপ্নে দেখে পাইছিলেন, এই যে একটা সাপ আর একটা সাপকে কামড়ায় ধরে আছে, বেনজিনের স্ট্রাকচার খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো স্ট্রাকচারটা তিনি এইভাবে স্বপ্ন দেখে পাইছিলেন। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে ওইটাই বেনজিনের গঠন। তুমি যেইটা সবসময় চিন্তা করবা, তোমার সাবকনসিয়াস মাইন্ড ওইটা নিয়ে ভাববে এবং ওইটা তোমার স্বপ্নের মধ্যে নিয়ে আসবে। বুঝছো? তো এখন কথা হলো অ্যালকেন, অ্যালকেন নিয়ে আচ্ছা, আজকে যেই পর্যন্ত পড়ালাম বলো তো এই পর্যন্ত। হ্যাঁ, কিছু না কিছু, কিছু না কিছু, এই গোলকটা পড়ে গেল বাকি। তো এখন কথা হলো আজকে যে পর্যন্ত পড়ালাম এই পর্যন্ত কি তুমি প্র্যাকটিস করবা নাকি আমি সামনে আরো যাব, বলো? নাকি আমি অ্যালকেন, অ্যালকেন নিয়ে আলাদা আলোচনা করতে হবে? ভালো করে দেখো আমার স্লাইডে কি কি আছে, আগে আগে তোমাকে একটু দেখাই দিই। অ্যালকেন নিয়ে আলোচনা করতে হবে, দেন তোমার প্যারাফিন কি, মানে প্যারাফিন ট্যারাফিন তো বোঝো। অ্যালকেনের প্রস্তুতি, আমরা কিভাবে অ্যালকেনকে রেডি করতে পারি, তারপরে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, অ্যালকেনের প্রস্তুতি, এরপরে অ্যালকেনের ভৌত ধর্ম, অ্যালকেনের ধর্ম কেমন, উচ্চ অ্যালকেনের যে দাহন ধর্ম সেটা নিয়ে আলোচনা করতে হবে। তারপরে হ্যালোজেনের প্রতিস্থাপন নিয়ে আলোচনা করব, ক্লোরিনেশন নিয়ে আলোচনা করব, কোলোরিনেশনের ধাপ নিয়ে আলোচনা করব। তারপরে মোটামুটি সব আলোচনা করার পরে আমরা অ্যালকিনে চলে যাব। অ্যালকিনে আমরা অ্যাল অ্যালিফিন কি সেটা নিয়ে আলোচনা করব। এরপরে অ্যালকিন প্রস্তুতি, অ্যালকিন কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। অ্যালকিনের প্রস্তুতি 2, তারপরে হাইড্রোজেন সংযোজন, এই সব কিছু আমরা অ্যালকিন নিয়ে আলোচনা করব। ব্রোমিন দ্রবণ পরীক্ষা, যেটারে আমরা অসম্পৃক্ততার পরীক্ষা বলি, এটা করব। ব্যাস দ্রবণ পরীক্ষা করব, যেটারে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া দিই, এগুলো করব। বুঝছো? তারপরে আমরা অ্যালকাইনের সামনে যাব, অ্যালকাইনের প্রস্তুতি নিয়ে কথা বলবো, অ্যালকাইনের ধর্ম নিয়ে কথা বলবো, অ্যালকাইনের পানি সংযোজনের যে গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো আছে এইটা নিয়ে নর্মালি কথা বলবো। বলে আমরা অ্যালডিহাইডে যাব, ফরমালিন কি সেটা নিয়ে কথা বলবো, জৈব অ্যাসিড কি সেটা নিয়ে কথা বলবো, সবকিছু ভিনেগার নিয়ে কথা বলবো। তারপরে জৈব যৌগের রূপান্তর নিয়ে কথা বলবো, যেমন অ্যালকেন থেকে অ্যালকোহলে কিভাবে আমরা যাইতে পারি, অ্যালকেন থেকে আমরা নর্মালি অ্যালকোহলে কিভাবে যাইতে পারি, এইটা নিয়ে আমরা নর্মালি কথাবার্তা বলতে পারি। তারপরে তোমার যৌগ শনাক্তকরণ, আমরা কিভাবে জৈব যৌগ শনাক্ত করতে পারি। তারপরে মূলত হ্যাঁ, আজকে আমি নতুন জিনিস পড়লাম, তো তো আজকে আমি তো বেশি টানতে পারি নাই, বিকজ নতুন জিনিস অ্যাডাপ্ট করতে তোমার টাইম লাগবে। তো তুমি এই জিনিসগুলো ভালোভাবে রিভাইজ দাও, দেন তুমি ভালোভাবে বুঝতে পারবা যে আসলে কতদূর কি পড়ালাম বুঝতে পারবা।